বুয়েনোস আইরেসের এল মনুমেন্টাল স্টেডিয়ামে প্রায় ৭৬,০০০ মানুষ একসঙ্গে দাঁড়িয়ে গেলেন। নীল সাদা পতাকার ঢেউ, আকাশ জুড়ে কাগজের টুকরো, গ্যালারি যেন একসঙ্গে বিস্ফোরিত হলো আনন্দে। সেদিন ক্যাম্পেস করেছিলেন জোড়া গোল। আর্জেন্টিনা জিতল ৩-১ ব্যবধানে। প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি উঠল আলবিসেলেস্তাদের হাতে। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে এই মুহূর্ত চিরস্থায়ী। কিন্তু এই শিরোপার গল্প শুধু ফুটবলের নয়, এর পাশে রয়েছে আরেকটি ইতিহাস, রাজনৈতিক, বিতর্কিত আর অস্বস্তিকর। The remains of many of the disappeared are being found in unmarked graves throughout the country. Many of the bodies show signs of torture. ২ বছর আগে ১৯৭৬ সালে সামরিক অভ্যুত্থানে আর্জেন্টিনার ক্ষমতা দখল করে সেনাবাহিনী। দেশটির শাসক হন জেনারেল হোর্হে রাফায়েল ভিদেলা। তার নেতৃত্বে গঠিত জান্তা সরকারের কাছে ১৯৭৮ বিশ্বকাপ শুধু কোনো ফুটবল টুর্নামেন্ট ছিল না, ছিল বিশ্বের সামনে নিজেদের শক্তিশালী ও স্থিতিশীল রাষ্ট্র হিসেবে তুলে ধরার একটা মোক্ষম সুযোগ। During the tournament, Videla was regularly spotted in the stands, albeit not in his military uniform, enjoying the spectacle of Argentina's victories. কিন্তু স্টেডিয়ামের বাইরে আর্জেন্টিনার বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। বিরোধী নেতা, ছাত্র, শ্রমিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাতের অন্ধকারে এসব মানুষদের তুলে নেওয়া হচ্ছিল, যাদের অনেকেই আর কখনোই ফিরেননি। ইতিহাস তাদের চেনে লস দেসাপারেসিদোস নামে, অর্থাৎ নিখোঁজ মানুষ। The main objective of the military junta was to fight against left-wing guerrillas and activists. But among those disappeared were also students, teachers, labor union members and journalists. মানবাধিকার সংগঠনগুলোর হিসেবে হাজার হাজার মানুষ এই সময় নিখোঁজ হন। আর সেই সময়ে বিশ্বকাপ আয়োজনের পেছনে আর্জেন্টিনার সরকার ব্যয় করে বিপুল অর্থ। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এই ব্যয়ের পরিমাণ ছিল প্রায় $৭০০ মিলিয়ন, যা সেই সময়ের বাস্তবতায় ছিল এক বিশাল অঙ্ক। সমালোচকদের অভিযোগ ছিল সরকার ফুটবলকে ব্যবহার করতে চেয়েছিল এক ধরনের রাজনৈতিক ঢাল হিসেবে, যেন বিশ্বের চোখ মাঠেই থাকে, রাষ্ট্রের অন্ধকারে নয়। কিন্তু জাতীয় দলের গল্পটা ছিল একটু আলাদা। দলের দায়িত্বে ছিলেন কোচ সিজার লুইস মেনোত্তি, এক অদ্ভুত চরিত্র। তিনি নিজে ছিলেন বামঘেঁষা রাজনৈতিক চিন্তার মানুষ, জান্তা সরকারের আদর্শের সঙ্গে যার দূরত্ব ছিল অনেক। মেনোত্তি বিশ্বাস করতেন সৌন্দর্যময় স্বাধীন ফুটবলে। খেলোয়াড়দের তাই বলেছিলেন, জেনারেলদের জন্য নয়, খেলবে সাধারণ মানুষের জন্য, শ্রমিকদের জন্য, শিক্ষকদের জন্য, সেই সব মানুষের জন্য যারা আনন্দ খুঁজছে। চাপ, অভিজ্ঞতা আর বয়স বিবেচনা করে তিনি তরুণ ডিয়াগো ম্যারাডোনাকে দলেই রাখেননি। দলটির মূল ভরসা হয়ে উঠলেন মারিও ক্যাম্পেস, ড্যানিয়েল পাসারেলা, অসওয়ালদো আরদিলেসরা। এবং এটাও সত্য, সেবারের বিশ্বকাপ মাঠে আর্জেন্টিনা ছিল শক্তিশালী দল। ঘরের মাঠ, তীব্র সমর্থন আর ছন্দে থাকা কয়েকজন খেলোয়াড় দলটিকে করে তুলেছিলেন ভয়ঙ্কর প্রতিপক্ষ। তবু বিশ্বকাপের সবচেয়ে বড় বিতর্ক জন্ম নেয় ফাইনালের আগে। ফাইনালে উঠতে হলে পেরুর বিপক্ষে আর্জেন্টিনাকে অন্তত ৪ গোলে জিততেই হতো, কারণ ব্রাজিল তাদের ম্যাচ শেষ করে গোল ব্যবধানে এগিয়েছিল। সেই ম্যাচে আর্জেন্টিনা জিতে যায় ৬-০ ব্যবধানে। ফলাফলটি সঙ্গে সঙ্গেই বিতর্ক তৈরি করে। পরে নানা অভিযোগ ওঠে যে আর্জেন্টিনা ও পেরুর সামরিক সরকারের মাঝে কূটনৈতিক সমঝোতা হয়েছিল। অভিযোগ আছে পেরুকে কয়েক হাজার টন শস্য সহায়তা দেয়া হয়েছিল তখন, এর সাথে আর্থিক সুবিধাও দেয়া হয়েছিল। ম্যাচের ফল কি আগে থেকেই প্রভাবিত ছিল? প্রশ্নটা তখন উঠেছিল বেশ জোরে সোরেই। Peru sent its political prisoners to Argentina in order to disappear them. Peru's president offered to return this favor by losing their World Cup game with Argentina by a large score. আরও বিতর্ক তৈরি হয় ম্যাচের আগে পেরুর ড্রেসিং রুমে জেনারেল ভিদেলা ও তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের উপস্থিতি নিয়ে। পেরুর কয়েকজন খেলোয়াড় পরে এই ঘটনাকে অস্বাভাবিক বলে উল্লেখ করেন। ম্যাচে পেরুর গোলরক্ষক রামন কিরোগার পারফরমেন্স নিয়েও প্রশ্ন ওঠে। উল্লেখ্য, কিরোগা জন্মসূত্রে আর্জেন্টাইন ছিলেন। কিন্তু এখানেই গল্পের আরেক দিক আছে। এই অভিযোগগুলোর পক্ষে কোনো শক্ত প্রমাণ কখনোই প্রকাশ্যে আসেনি। অনেক ইতিহাসবিদ ও ফুটবল বিশ্লেষক মনে করেন
6-0 অসম্ভব কোনো ফল ছিল না। ম্যাচের শুরুতে পেরু দুবার আর্জেন্টিনার গোলপোস্টে বলও লাগিয়েছিল। পুরোপুরি আত্মসমর্পণ করলে হয়তো এমন ঝুঁকি নিত না। তাছাড়া টুর্নামেন্ট জুড়েই পেরুর রক্ষণ ছিল নড়বড়ে, আর আর্জেন্টিনা তখন ছিল দুর্দান্ত ছন্দে। অর্থাৎ পেরু ম্যাচ আজও ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় অমীমাংসিত বিতর্কগুলোর একটি। অভিযোগ আছে, প্রশ্ন আছে, কিন্তু চূড়ান্ত প্রমাণ নেই। FIFA says it has no plans to probe football's murkiest unsolved riddle. Argentina is still learning about the painful crimes of its dirty war. ফ্রান্সের কাবো নামে সংগঠন টুর্নামেন্ট বয়কটের ডাক দিয়েছিল। ব্যঙ্গাত্মক ম্যাগাজিন প্রকাশ করা হয়। মানবাধিকার সংগঠনগুলো স্লোগান তোলে, ফুটবলকে হা, তবে নির্যাতনকে না। সুইডিশ খেলোয়াড়রা একাত্মতা জানান মাদার্স অব দ্য প্লাজা দে মায়োর সঙ্গে। তারা ছিলেন সেই সব মায়েরা যাদের সন্তানদের জান্তা সরকার তুলে নিয়ে গিয়েছিল। মাথায় সাদা রুমাল পরে তারা প্রতিদিন নীরব প্রতিবাদ জানাতেন। Their brave work demonstrated to the whole world that something horrible was going on in Argentina. জোহান ক্রাইফ ছিলেন না এই বিশ্বকাপে। বহু বছর ধরে ধারণা ছিল তিনি রাজনৈতিক প্রতিবাদ হিসেবে সেবারের বিশ্বকাপটি বর্জন করেছিলেন। কিন্তু প্রায় ৩০ বছর পর তিনি জানান বার্সেলোনায় তাকে ও তার পরিবারকে অপহরণের চেষ্টা করা হয়েছিল। সেই মনস্তাত্ত্বিক ধাক্কা থেকেই তিনি আর খেলেননি। আর্জেন্টিনার সাধারণ মানুষের অনুভূতি ছিল বেশ জটিল। অনেকের কাছেই ১৯৭৮ ছিল ভয়, সেনাশাসন আর অনিশ্চয়তার সময়ে এক বিরল আনন্দের মুহূর্ত। বিশ্বকাপ জয়ের রাতটি ছিল এমন এক রাত যখন অন্তত কিছু সময়ের জন্য মানুষ ভয় ভুলে উৎসব করতে পেরেছিল। যেন এক শহরে দুই পৃথিবী, একদিকে বিশ্বকাপ জয়, অন্যদিকে ভয়, নিখোঁজ হওয়া আর বন্দিত্ব। কেটে যায় ৩০ বছর। ২০০৮ সালে সেই একই এল মনুমেন্টাল স্টেডিয়ামে যেখানে একসময় ভিদেলা বসে খেলা দেখেছিলেন, ঝুলিয়ে দেওয়া হয় বিশাল এক ব্যানার। সেখানে লেখা ছিল নিখোঁজ ৩০,০০০ মানুষের নাম। আজও ১৯৭৮ বিশ্বকাপ নিয়ে আর্জেন্টিনায় অনুভূতি একরকম নয়। অনেকের কাছে এটি ফুটবলের গৌরবময় এক গল্প। ক্যাম্পেসের গোল, পাসারেলার নেতৃত্ব, একটি সত্যিকারের মাঠের অর্জন। আবার অন্যদের কাছে এটি এমন এক বিশ্বকাপ যার ছায়ায় ছিল রাষ্ট্রীয় নির্যাতন ও অমীমাংসিত কিছু প্রশ্ন। এ কারণেই ১৯৭৮-এর গল্প এখনও শেষ হয়নি। এটি একই সঙ্গে দুই ইতিহাস বহন করে। একদিকে কোটি আর্জেন্টাইনের আনন্দ ও ফুটবল গর্ব, অন্যদিকে এমন সময়ের স্মৃতি যা দেশটি আজও পুরোপুরি ভুলতে পারেনি। আর ইতিহাসের সবচেয়ে কঠিন সত্য এটাই, কখনো কখনো একই ট্রফির পাশে দাঁড়িয়ে থাকে বিজয় ও প্রশ্ন। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।